নমস্কার, কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড। আশা করি সকলে ভালো আছেন, যে যেখানেই আছেন। সামনে আস্তে আস্তে পুজোর একটা আবহ তৈরি হচ্ছে। প্রতিবেশী দেশে বিরাট বড় সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যেই শেয়ার বাজার নিয়ে আসা আবার। তো অনেক প্রশ্ন এসছে যে স্যার, নিফটির যে মাথা অর্থাৎ 25,000-এই কি নিফটির দৌড়টা শেষ হয়ে গেল? রিট্রেসমেন্টে কতটা আসতে পারে? এখান থেকে মুভমেন্ট নিচের দিকে আসলে পরে সেই জায়গাতে বাইং করা যাবে কিনা, বা আপ মুভমেন্টে এই জায়গাটাকে ক্রস করে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাও কতটা আছে? তো এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন। যখন বাজার একটা নতুন টপ করে বা একটা জায়গা থাকে, সেখান থেকে কিন্তু এই চিন্তাভাবনাগুলো আসে। কারণ পরপর 3টে দিন বাজার প্রচণ্ড পড়েছে, একটা দিন তো বেশ ভালো নিজের রিয়াকশান হয়েছে। তো সেই রিয়াকশান থেকে আবার কিছুটা ওঠার চেষ্টাও নিফটি করেছে। এই নিফটির ওঠাটাকে কতটা বিশ্বাস করা যাবে সেটা নিয়েও প্রশ্ন এসছে, কারণ সেখানে অনেক লং পজিশন বিল্ড আপ হচ্ছে কিনা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়েও আলোচনা আসবে। তা নিফটি নিয়ে আমি পুরো বিষয়টা নিয়ে আমি আসবো, মানে নিফটির জন্যই আজকের এপিসোডটা করা, কি বিরাট একটা এপিসোড করবো না। তো যেটা নিয়ে আমি প্রথমে আসছি, যেটা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। অনেকেই বলছেন যে স্যার, এই যে ফিউচার অপশানে ট্রেডিংয়ের জন্য যা যা বক্তব্য শোনা যাচ্ছে, এটা নিয়ে কতটা ভয় পাওয়ার আছে বা কিভাবে কি করবো, এগোবো। আমার ছাত্রছাত্রীরা অনেকেই প্রশ্ন করছেন এটা, এবং আপনাদের মধ্যেই প্রশ্নটা এসছে। তা আমি আজকে আমার এপিসোডটাতে সেইটাকে নিয়ে একটুখানি অ্যানালাইজ করি, যা আমি বুঝেছি সেটুকু বলি। কারণ এখনো পর্যন্ত ঘোষণা সেবির তরফ থেকে কিছু করা হয়নি। সেবির চেয়ারম্যান কোনো একটা জায়গায় হয়তো কিছু বলেছেন, সেগুলোর একটা রিয়াকশান এসছে বা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে, এবং গভর্নমেন্টের সঙ্গে সেই আলোচনাগুলো হয়ে তারপরে নিশ্চয়ই একটা ডিসিশন আসবে। তা মূলত যা বোঝা যাচ্ছে, যা আইডিয়া আসছে আর কি, এই আইডিয়াটাকে নিয়েই আমি আজকে একটুখানি আমার যে সাইড থেকে যে আলোকপাত করবার সেটা করি। প্রথমত যেটা বলা হচ্ছে যে রিটেল পার্টিসিপেশন অপশানে কমাতে হবে, অপশানে কমাতে হবে। আমি কিন্তু ফিউচার অপশানের কথা বলি, ফিউচার নিয়ে খুব একটা ভাবছেন বলে আমার মনে হচ্ছে না। অপশানে কমাতে হবে কেন? অপশানের ভলিউম একটা বিরাট পরিমাণে ইনক্রিজ করেছে রিটেল পার্টিসিপেন্টসদের কাছ থেকে। এখন এই যে অপশানের ভলিউমটা ইনক্রিজ করেছে, এটাতে সুবিধা এবং অসুবিধা কি আছে? এনএসির যা মানে ট্রেডিং ভলিউম থেকে যা রেভিনিউ আসে যে কোনো স্টক এক্সচেঞ্জের, এনএসির ক্ষেত্রে আমি বলছি, গত বছরের যে ডেটাটা আমি পেলাম, তাতে 65% এসছে অপশান থেকে, 8% এসছে ফিউচার থেকে, আর 8% নর্মালি এসছে ক্যাশ মার্কেট থেকে। এটা হচ্ছে মূলত যে রেভিনিউ স্ট্রাকচারটা আছে তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ধরুন 65% রেভিনিউ যেখান থেকে আসে, সেখান থেকে যদি পার্টিসিপেশনটা বা ভলিউমটা যদি কমে যায়, অবশ্যই কিন্তু রেভিনিউর জায়গা থেকে কিন্তু একটা এফেক্ট অবশ্যই কিন্তু সেটা পড়বে। সেটা যে কোনো স্টক এক্সচেঞ্জেই আসবে, এবং সেটা এনএসি তো অবশ্যই, যেহেতু এনএসি সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ ডেরিভেটিভে, কারণ বিএসসি সবেমাত্র ডেরিভেটিভে ঢুকছে, তো এনএসির একটা বিরাট বড় সেখানে একটা রেভিনিউ লস হবে। এখন এই রেভিনিউ লসটা কি কি এফেক্ট ফেলবে সেটার আমি একটু বলি, তারপরে আমাদের এখানে অর্থাৎ রিটেল পার্টিসিপেন্টসের কি কি সমস্যা তৈরি হবে সেটা নিয়ে আসছি। প্রথমত দেখুন, আরেকটা যেটা আপনারা অনেকেই শুনেছেন, গিফট নিফটি, অর্থাৎ যেটা সিঙ্গাপুরে আগে এসডিএক্স নিফটি ছিল, সেটা এখন ইন্ডিয়ানাইজেশন হয়েছে, সেটা গিফট নিফটি হিসেবে আছে। এর কিন্তু এইটা কিন্তু মোটামুটি 22 ঘন্টা ধরে চলে একটা কিন্তু ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম। তো এই ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্মটায় অটোমেটিক্যালি কী হবে, যদি এইখানকার এনএসিতে যদি ধরুন এই ধরনের একটা রেস্ট্রিকশান আসে, গিফট নিফটিতে কিন্তু এর কাজকর্মটা আরও বেড়ে যাবে। কারণ গিফট নিফটিটা কিন্তু টোটালি কন্ট্রোলড হয়, কিন্তু এটা যদিও ইন্ডিয়ানাইজেশন হয়েছে, ইন্ডিয়াতে শিফট করেছে, কিন্তু এটা সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের গল্প। এবারে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের সাথে এনএসির যে স্টক এক্সচেঞ্জের যে মানে রেভিনিউ যে শেয়ারিং আছে, সেটা যতদূর আমি জানি সেটা 75-25, অর্থাৎ 75% রেখে দেয় সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ, 25% পায় এরা। এখন ওই জায়গায় যদি কন্ট্রোলটা অর্থাৎ ঠিক একই রকমভাবে যদি কন্ট্রোলটাকে যদি ওইভাবে নিয়ে না যায়, অটোমেটিক্যালি কী হবে, এখানকার যারা রিটেল পার্টিসিপেন্টস আছেন তারা কিন্তু গিফট নিফটির দিকে শিফট করে যাবে। এটা একটা সম্ভাবনা কিন্তু আছে, মানে এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরেকটা যে বিএসসি সবেমাত্র কিন্তু ডেরিভেটিভ সেগমেন্টটায় ঢুকছে, একেবারে বলতে পারেন যে একেবারে নোভিস অবস্থায়, এক্ষুনি সবেমাত্র একটা মুভমেন্টে এসছে।
এদের কাছেও কিন্তু ভলিউম অবশ্যই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ ভলিউমটা কিন্তু এরাও কিছুটা শেয়ারটা কিন্তু পাবে, যদি না এরাও আবার এরকম ধরনের একটা ব্যবস্থা করে। আমার মনে হয় একটা প্যারিটি তো সব দুটো এক্সচেঞ্জের মধ্যেই থাকবে, সেক্ষেত্রে বিএসসির যে বিরাট কিছু লাভবান হবে তা না, কিন্তু বিএসসি যেহেতু এখনো স্ট্রাকচারাল ওয়েতে খুব একটা বেশি পজিটিভ জায়গায় আসেনি, বিএসসির জায়গাটা একটুখানি কিন্তু একটু পজিটিভ হতে পারে এটা মনে করা হচ্ছে। এখন এই যে ধরুন ঘটনাটা ঘটতে যাচ্ছে, কিভাবে এর এফেক্টটা পাওয়া যায় সেটাকে নিয়ে একটুখানি আলোচনা করি, অর্থাৎ রিটেল পার্টিসিপেন্টসের উপরে কি কি এফেক্ট আসতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে লট সাইজ ইনক্রিজ করা হবে, অর্থাৎ ধরুন আজকে যে লটটা 5,000 আছে সেটা ভবিষ্যতে 10,000 হবে, 15,000 হবে, 20,000 হবে। তাহলে লট সাইজ যদি ইনক্রিজ করা হয়, স্বাভাবিকভাবে কি হবে, যারা অপশন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে পয়সাটা ইনভলভমেন্ট আরও বেশি লাগবে, বা ফিউচারে যারা ট্রেড করেন তাদের জন্য অপশন, তাদের পয়সাটা এন্ট্রি লেভেলটাতে বেশি লাগবে, এতে রিটেল পার্টিসিপেন্টসরা একটু কমে যাবে, ভালো কথা। 2 নম্বর যেটা আসতে পারে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এদের যে আপনার এন্ট্রি লেভেলের জায়গাটা হলো, এবং এদের যে স্ট্রাইক প্রাইসগুলো, অর্থাৎ ধরুন আজকে ওএনজিসিতে কেউ কাজ করছেন, ওএনজিসিতে স্ট্রাইক প্রাইস হচ্ছে 5 টাকার ডিফারেন্সে, এই স্ট্রাইক প্রাইসটা ধরুন এক একটা স্ট্রাইক প্রাইস 20 টাকার ডিফারেন্স বা 30 টাকার ডিফারেন্সে তৈরি করা হলো। এবার স্বাভাবিকভাবে কি হবে, অটোমেটিক্যালি সেখানকার সমস্ত বিষয়তে অপশানে আমরা জানি যে অনেকগুলো ফ্যাক্টর সেখানে কাজ করে, এতটা বেশি তাদের মধ্যে পজিশনাল ওয়েতে ডেল্টাগুলো তৈরি হবে, এতটা বেশি তাদের মধ্যে ভোলাটিলিটি আসবে, অর্থাৎ সেখানে ভেগার পজিশন আসবে, এবং তার সঙ্গে অবশ্যই থিটা ডিকেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু প্রিমিয়াম ভ্যালুটা হিউজলি ইনক্রিজ করে যাওয়ার কথা। তাহলে অটোমেটিক্যালি যে জায়গাটা ধরুন 5 টাকা বা 5 পয়সা বা 10 পয়সার ডিফারেন্স এক একটা আপনারা ট্রেডের একটা পার্থক্য তৈরি করতে পারছিলেন, প্রিমিয়াম ভ্যালুটা কিন্তু হিউজ ইনক্রিজ করবে। পয়সার ইনভলভমেন্ট বাড়ছে, রিস্ক ফ্যাক্টরটাও কিন্তু বাড়ছে, অর্থাৎ রিস্কটাও কিন্তু খুব ভালোভাবে বাড়বে। এইবারে এইটা গেল একটা পোর্শন। আর লাস্টলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স ট্রেডিং যে অপশানগুলো আছে, অর্থাৎ ইন্ডেক্সের যে অপশানগুলো আপনারা রেগুলার ব্যাঙ্ক নিফটি, ফিনান্সিয়াল নিফটি, মিড ক্যাপ নিফটি, নিম্নি নিফটি, এর প্রত্যেকটা যে ইন্ডেক্সের যে পজিশানগুলো আছে, এই ইন্ডেক্সের যে এক্সপায়ারেশনটা, এই এক্সপায়ারেশনটা কিন্তু কমিয়ে আনা হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা দিনেই হয়তো সমস্ত এক্সপায়ারেশন করা হবে, কিংবা আগে যেরকম ধরুন আমাদের এই মানে আমেরিকান কনসেপ্ট এবং ইউরোপিয়ান কনসেপ্টের মধ্যে না গুলিয়ে দিয়ে পুরোটাই একেবারে মাসের শেষে যদি করে নেওয়া যায়, তাহলে একটা দিনে সমস্ত এক্সপায়ারেশন ঘটবে, এরকম একটা সম্ভাবনাও কিন্তু আছে। এগুলোর ক্ষেত্রে তাহলে কি কি অসুবিধা তৈরি হবে? যারা অপশন বায়ার আছেন, আমার মূলত সমস্যার জায়গায় কিন্তু একটা অন্য মনে হচ্ছে কি, দেখুন অপশন বায়ারদেরকে ডিসকারেজ করবার জন্য এই ধরনের একটা ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। অপশন সেলারদের নিয়ে কিন্তু সমস্যা নেই, কারণ অপশন যারা সেল করেন বা যারা স্ট্র্যাটেজি মেনটেন করেন তারা কিন্তু বাজারে টিকে থাকতে পারবেন। সমস্যা হবে যারা অপশন ব্ল্যাঙ্ক সেল করেন আর যারা অপশন বাই করেন, এই দুটো বেসিক জায়গাতে কিন্তু একটা বিরাট বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে। হাই প্রিমিয়াম পে করতে হবে, কিংবা হাই প্রিমিয়াম গ্যাদার করবে তারা, এবং তাদের রিস্ক ফ্যাক্টরটা বেশি হবে, আনলিমিটেড লসের জায়গাটা অনেক সমস্যা তৈরি করবে। এবং যারা ন্যাকেট বাই মানে পুট বা কল বাই করেন এবং যারা ন্যাকেট কল বা পুট সেল করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় ধরনের সমস্যা হতে চলেছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে তো বেসিক্যালি ধরুন আজকে একটা প্রিমিয়াম লাগছে 100 টাকা, সেই প্রিমিয়ামটা যদি হয়ে যায় 500 টাকা, স্বাভাবিকভাবে কি হবে, রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, ভোলাটিলিটি সারাদিনে যদি 150, 200, 250 টাকার যদি ভোলাটিলিটি থাকে, রেঞ্জ থাকে, তাহলে অটোমেটিক্যালি আপনার কি হবে, রিস্কটা অনেক বেড়ে যাবে। এই জায়গাটাতে আমার মানে যা মনে হচ্ছে, একটা হতে পারে অপশন বাইং কমপ্লিটলি, বা অপশন ন্যাকেট সেলিং বা অপশন বাইং, এটা কমপ্লিটলি অ্যাবলিশ করে দেওয়ার দরকার আছে, যাতে এই রিস্কটা কমে যায়, অর্থাৎ রিটেল পার্টিসিপেন্টসের সবাইকেই স্ট্র্যাটেজিতে ইনভলভমেন্ট নিয়ে আসতে হবে। এটা কিন্তু অবশ্যই ডেরিভেটিভ মার্কেটের পক্ষে, ভাবনার পক্ষে কিন্তু অবশ্যই কিন্তু একটা বিরাট বড় ধরনের একটা রিভলিউশন আনতে পারে। অর্থাৎ প্রত্যেককে যদি স্ট্র্যাটেজিতে বুঝে স্ট্র্যাটেজিকে ধরে কাজ করতে হয়, তাহলে রিস্কটাও কমে যাবে, প্রফিটের সম্ভাবনাও বাড়বে, এবং হাই প্রিমিয়াম গ্যাদার হবে। বিশেষ করে যে সমস্ত ক্রেডিট স্ট্র্যাটেজিগুলো আছে, একটা হিউজ পরিমাণে প্রফিট কিন্তু তৈরি করে দিতে পারে। তার জন্য যদি একটু বেশি ক্যাপিটাল লাগে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু স্ট্র্যাটেজিতে তো আবার পয়সাটাও অনেকটা ম্যানেজড হয়, কাজে সেক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজিতে অতটা বেশি টাকা পয়সা লাগবে না।
মুশকিল হবে এত বড় প্রিমিয়াম নিয়ে, কিন্তু যারা ন্যাকেড পজিশন ক্রিয়েট করবেন তাদের পক্ষে কিন্তু একটা হিউজ একটা লসের সম্ভাবনা তৈরি হবে। আমার মনে হয় যে নিশ্চয়ই এটা অ্যাড্রেসড হবে যে নর্মালি কিন্তু একেবারে ন্যাকেড পজিশন ক্রিয়েট করতে দেওয়া যাবে না, যেটা অন্যান্য বহু দেশে আছে যে ন্যাকেড পজিশন তারা ক্রিয়েট করতে পারে না। এখন একটা স্ট্র্যাটেজিকে অনেক সময় কি হয়, কভার আপ করতে গেলে আরেকটা পজিশন দিতে হয়। ধরুন একটা স্ট্র্যাটেজি কোনো একটা জায়গায় চ্যালেঞ্জড হচ্ছে, বিশেষ করে যারা আমার ডেরিভেটিভের ছাত্র আছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, চ্যালেঞ্জড হলে আমরা আরেকটা স্ট্র্যাটেজি বা আরেকটা পজিশন নিয়ে এসে করতে পারি। সেক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে, যে যখন একটা পজিশনাল অ্যাসপেক্ট আছে তো তার সঙ্গে অটোমেটিক্যালি আরেকটা যোগাযোগ নিয়ে আসতে গেলে তখন হয়তো কিছুটা একটা অ্যাডজাস্টমেন্টের জন্য লাগবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন এন্ট্রি লেভেলটাকে আমি রেস্ট্রিক্টেড করছি, রিটেল পার্টিসিপেন্টসদের যদি আটকাচ্ছি, তো রিটেল পার্টিসিপেন্টসদের জন্য কিছু অংশ তো রাখতে হবে যেখান থেকে রিটেল পার্টিসিপেন্টস একটা বড় ভলিউম দিতে পারে, বা ভলিউমটা ক্রিয়েট হবে। কিন্তু অবশ্যই যদি হাই প্রিমিয়াম থাকে, অটোমেটিক্যালি কী হবে, প্রিমিয়ামটা হাই হলে পরে ভলিউম ক্রিয়েশন নিয়ে কিন্তু খুব বড় সমস্যা আমার মনে হয় না সেবি ভাবছে। কারণ তখন কিন্তু এত ভলিউম, এত ধরুন আজকে 50 টাকাতে 100 লটের কাজ করলে যা টাকা হয়, 10 লটে যদি 500 টাকা করে একই তো বিষয় দাঁড়াবে। অটোমেটিক্যালি ভলিউম ক্রিয়েশন নিয়ে কিন্তু খুব একটা বড় ভাবনা কিন্তু জায়গায় নেই। এন্ট্রি লেভেলটাকে আটকে দিয়ে রিটেল পার্টিসিপেন্টসদের একটুখানি বেশি পরিমাণে টাকা বা বেশি পরিমাণে ইনভেস্টমেন্টের জায়গা তৈরি করে এই বিষয়টা করার ক্ষেত্রে কিন্তু আমি প্রাথমিকভাবে আমি কিন্তু একটা সদিচ্ছা লক্ষ্য করছি। কিন্তু তার জন্য যেটা প্রয়োজন হবে, প্রত্যেককেই অবশ্যই ডেরিভেটিভটা শিখতে হবে। ডেরিভেটিভ না শিখে শুধুমাত্র মার্কেটের উপর একটা অ্যাজামশন করে একটা কল কিনে নিলাম, একটা পুট কিনে নিলাম, একটা অমুক জায়গায় একটা আউট অফ দ্য মানি। আমার কাছে অনেক প্রশ্ন আসে, স্যার একটা বিরাট আউট অফ দ্য মানি স্যার। একজন বলছেন স্যার এই আজ এইবারে মানে সারা মাসের জন্য আমি একটা পুট কিনে রাখবো। কাণ্ডটা বুঝুন, যদি প্রশ্নটা আসে সারা মাসের জন্য একটা পুট কিনে রাখবো, তার মানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পার্টিকুলারলি ডেরিভেটিভ সম্পর্কে কনসেপশনটাই তৈরি হয়নি। এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের তো লস হবেই। আপনি বুঝলেনই না, কিছুই জানলাম না, আমি হাতে একটা ব্যাট নিয়ে আমি নেমে পড়লাম সরাসরি একটা টি20 ফাইনাল খেলতে, আমার তো কনসেপশনই নেই যে কিভাবে এটা ব্যাটিং করতে হয়, ব্যাটটা ধরতে হয়। অটোমেটিক্যালি তার থেকে ফলাফল আশা করাটা তো অন্যায়। পড়াশোনার জায়গাটা কিন্তু ভবিষ্যতে বাড়তে চলেছে, অর্থাৎ ডেরিভেটিভ শিখতেই হবে, না হলে ডেরিভেটিভে কাজ করা যাবে না। স্ট্র্যাটেজি বুঝতেই হবে, তবেই আমি স্ট্র্যাটেজিতে থাকতে পারবো। স্ট্র্যাটেজিকে কি করে গার্ড করতে হয় সেটা জানতেই হবে, না হলে আমি স্ট্র্যাটেজি ইনভলভমেন্টে দিতে পারবো না। অর্থাৎ আমাকে আরও বেশি পড়াশোনা করে, আরও বেশি নিজের পরিধিটা বাড়িয়ে, ভাবনার পরিধি বাড়িয়ে, জায়গাটা বুঝে তারপরে কিন্তু এই ডেরিভেটিভ মার্কেটটাকে আমি আমার সঙ্গে নিতে পারবো। আমার মনে হয় সেদিকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে খুব একটা যে বড় সমস্যা, অনেকে যেটা ভাবছেন যে না, যাদের একটু পয়সা নিয়ে যারা অনেকেই আছে আমার সঙ্গে, ডেরিভেটিভ ক্লাবে বহু মানুষ আছেন যারা অনেকগুলো কনসেপ্ট নিয়ে আসেন, ভাবনা চিন্তা করে কাজ করছেন, পরিষ্কার প্রতি মাসের রোজগার করছেন, এবং তাই দিয়ে অনেকেই আছেন তারা নিজেদের জীবনযাপন করছেন। তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা কোনো জায়গা নেই। শুধু যারা একেবারে ছোট অল্প, ধরুন 10,000, 15,000, 20,000 টাকা নিয়ে অপশন মার্কেটে এসে কদিনের জন্য কিছু গেন করলেন, তারপরে সমস্ত টাকা লস করে বাড়ি চলে গেলেন, সেই সংখ্যাটাকে হয়তো আমাদের নিয়ামক সংস্থা কিন্তু সেটাকে হয়তো কমাতে চাইছেন, এবং সেটার সম্ভাবনাও কিন্তু অবশ্যই আছে, এবং সেটার জন্যই হয়তো এই স্টেপসগুলো নিচ্ছেন। আমরা আশা করব অবশ্যই একটা খুব ভালো জায়গাতেই কিন্তু আমাদের ডেরিভেটিভ মার্কেটটা পৌঁছাবে। এবার আসি ক্লাস নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা তো অলরেডি আমরা শুরু করতে যাচ্ছি। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ইতিমধ্যেই ক্লাসের মধ্যে যে গ্রুপটা তৈরি হচ্ছে তার মধ্যে ঢুকে যেতে থাকবেন, এবং ক্লাসের গ্রুপ তৈরি হলে পরে তারপরে সেভাবে এগোনো হবে। সেপ্টেম্বরের 29 তারিখ থেকে পরপর কতগুলো ঘটনা আছে। সেপ্টেম্বরের 29 তারিখ থেকে আমার যে ডেরিভেটিভের অফলাইন ব্যাচটা, আমার লাস্ট ডেরিভেটিভের অফলাইন ব্যাচ হচ্ছে, আপনাদেরকে বলেছি আমি সেটা শুরু করতে যাচ্ছি। যারা ওখানে রেজিস্ট্রেশন করেছেন তারা তো করবেনই, অলরেডি পুরোটা ফিল্ড। অনেকেই এখন ওয়েটিংয়ে চলে গেছেন, বলছেন যে স্যার যদি কেউ ছেড়ে দেন তাহলে আমাকে দেবেন।
তো সেরকম স্কোপ সাধারণভাবে থাকবে না, কারণ খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়েই আমাকে এটা করতে হয়। সেখানে অবশ্যই একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে খুব মিস করে। আর 28 তারিখে তো আপনারা প্রত্যেকেই জানেন, সেপ্টেম্বরের 28 তারিখে আমাদের নেক্সট সিম্পোজিয়ামটা হচ্ছে। ইতিমধ্যে আমাদের যে 100 জনের কোটা বহুদিন আগে পূর্ণ হয়ে গেছে, অনেকেই তারপরে বলেছেন কিছু করার থাকবে না, আর এবারে তো আমরা কিছুতেই সেটা করতে পারবো না, আর এগোতে পারবো না। তো আমরা সেখানে ক্লোজ করেছি এবং সেটাও সঠিকভাবে হবে। যে দুটো কোর্স এখন রেজিস্ট্রেশন চালু আছে, খুব ফুল দমে রেজিস্ট্রেশন হচ্ছে। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ডেরিভেটিভের অনলাইন কোর্সটা হচ্ছে। যারা ডেরিভেটিভে কাজ করবেন, আমার আবারও নিবেদন থাকবে, আমি ইতিমধ্যেই আজকের এপিসোডটাই বলেছি, পড়াশোনা করা ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। ভবিষ্যতে আরও বড় ধরনের কিন্তু এই জায়গাতেই কিন্তু স্ট্রেসটা আসছে, যে আপনাদেরকে জেনে বুঝে কাজটা করতে হবে। কাজে ডেরিভেটিভের কোর্সে যারা অ্যাপ্লাই করেছেন অনেকেই ভর্তি হয়ে গেছেন। ডিসেম্বরের 15 তারিখ মনে হবে অনেকটা দূর, কিন্তু এটা মোটামুটি আমার মনে হয় সেপ্টেম্বর মাসের মাঝামাঝির মধ্যেই বা সেপ্টেম্বর মাসের মধ্যেই আমরা এটাকে ক্লোজ করে দেব, বা তার আগেও হতে পারে। যে আমাদের স্টুডেন্ট সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে মনে হয় এটা তার আগেই আমাকে হয়তো ক্লোজ করতে হবে। তো এটা একটা গেল, ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ডেরিভেটিভের অনলাইন কোর্সটা শুরু হচ্ছে। আরেকটা যেটা কোর্স আছে সেটা হচ্ছে রিসার্চ অ্যানালিসিসের কোর্স, জানুয়ারি মাসের 5 তারিখ থেকে শুরু হচ্ছে। ওটারও রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অনেকেই সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছেন। যারা রিসার্চ অ্যানালিসিসের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সম্পর্কে একেবারে যারা নভিস, একেবারে স্টক মার্কেটে সবে ঢুকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার কোর্সটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং অনেকেই আছেন সারা পৃথিবী জুড়ে যারা কিন্তু কোর্সটা থেকে সরাসরি উপকৃত হয়েছেন, এবং তারা নিজেরা নিজেদের মতো করে কিন্তু স্টক সিলেকশন করতে পারেন, টেকনিক্যাল বুঝতে পারেন, কাজ করতে পারেন, এবং নিজেদের আয়ের জায়গাটা নিজেরাই কিন্তু তৈরি করতে পারেন। খুব আনন্দ লাগে, বহু জায়গা থেকে বহু মানুষ তাদের যে এই ধরনের মানে আমার যে কোর্স করে তাদের যে একটা আয়ের জায়গা এসছে, এটা যখন তারা বলেন নিশ্চয়ই খুব আনন্দের বিষয়। আমার সেটাই মূল লক্ষ্য, যে একটা কমিউনিটি তৈরি হোক যারা শেয়ার বাজারকে কেন্দ্র করেই বেঁচে থাকবে। যাই হোক, এই হলো মূল বিষয়। আর যারা আমার সার্ভিসের জন্য যোগাযোগ করেন, তাদের ক্ষেত্রে বলি, আমার যে পার্টিকুলার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের একটা স্ক্রিনশট তুলে পাঠালেই আমার সারা বছরের জন্য একটা সাবস্ক্রিপশান নিয়ে একটা সুইং ট্রেডিংয়ের একটা সার্ভিস আছে। এটা অনেকেই আপনারা জানেন, অনেকে যোগাযোগ করেছেন, রয়েছেনও সেখানে। তো সেটা সম্পর্কে একটু জেনে নেবেন, যে এবং সুইং ট্রেডিংয়ের সার্ভিসের জন্য কি করতে হবে না করতে হবে সেটা একটু জেনে নেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, এর একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দিলেই হবে। আর আছে ডেরিভেটিভ ক্লাব। ডেরিভেটিভ ক্লাব সম্পর্কে তো আপনারা প্রত্যেকেই জানেন, যারা ডেরিভেটিভের কাজ করছেন, বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা আছেন, বিশেষ করে আমার সঙ্গে যারা ডেরিভেটিভে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা আছেন। সপ্তাহে 2টো করে ভিডিও, মূলত এই ভিডিওটা আমি মানে বুধবার রাত্রিবেলা আর শনিবার দিন রাত্রিবেলা দিই। কখনো কখনো লাইভ হয়, বা ম্যাক্সিমাম সময় সেটা মানে রেকর্ডেড ভিডিওই দেওয়া হয়। এখানে একটা স্টক, এখানে আমার দুটো করে 4টে স্টকের স্পেসিফিকেশান বলে দিই। সারা মাসের জন্য পুট সেলিং আইডিয়া 2টো বা 3টে করে দেওয়া থাকে। বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে স্টকগুলোকে নিয়ে আমরা কাজকর্ম করি, যখন যেরকমভাবে যে স্ট্র্যাটেজি তৈরি হয় দেওয়া হয় সেখানে। আর হচ্ছে নিফটি, ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমার নিজস্ব আইডিয়া, প্রতিটা মুহূর্তে সেগুলো সম্পর্কে আমরা অ্যানালিসিস করে, এবং সপ্তাহে 2টো করে ভিডিও সেখানে ডাইরেক্টলি সমস্ত কিছু অ্যানালিসিস করে আমরা সেটা বলে দিই। তো এই একটা বিষয় থাকে। আর বাকি যে সমস্ত সার্ভিসগুলো আছে, এই সমস্ত সার্ভিসগুলোকে ক্রমশ একটা ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। সেটা সম্পর্কে যারা জানতে চান, নিফটি অপশান, ব্যাঙ্ক নিফটি অপশান, স্টক ফিউচার, স্টক অপশান ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত স্টকগুলোর সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দেওয়া যে আমি এই সম্পর্কে জানতে চাইছি, তাহলে এই গেল সমস্ত ক্লাস এবং সার্ভিসের বিষয়। নিফটি নিয়ে, নিফটি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে 24,364, এখান থেকে কি হতে পারে? বাজারের যে হাইটা আমি 24,000 বলেছিলাম, 25,000 বলেছিলাম, 25,000 অবধি বাজার গেছে, 25,100 সামথিং হাই করেছে, এবং সেখান থেকে আবার একটা রিট্রেসমেন্ট এসছে। বাজার ওভারলি ভ্যালুড, এটা নিয়ে কোনো ভাবনার কিছু নেই। বাজারের একটা নতুন বলতে পারেন একটা মানে
জায়গা তৈরি হলো, যে সেখান থেকে রিট্রেসমেন্টটা তৈরি হলো। শুধু এক একদিন বাইং হচ্ছে তো হচ্ছেই, একটু বলতে পারে নিঃশ্বাস ফেলার জায়গা বাজার কিন্তু পেয়েছে। মোটামুটি 1000 পয়েন্টের কারেকশন তো হয়েছে। তো এই 1000 পয়েন্টের কারেকশানে কি শেষ, না আরও তলায় যেতে পারে, এটা নিয়ে আলোচনা আসতে পারে। দেখুন, এখন যে অবস্থান আমি দেখছি তাতে আমার কাছে মনে হচ্ছে বাজার কিন্তু একটু রিট্রেসমেন্টে আরও আসবে। কারণ হচ্ছে বেসিক্যালি যে দুটো দিন আপসাইড মুভমেন্ট আমরা দেখলাম পড়ে যাওয়ার পরে, সেই দুটো দিনই কিন্তু শর্ট কভারিং র্যালি হয়েছে, কোনো লং ক্রিয়েশন হয়নি। অর্থাৎ যদি লং ক্রিয়েশন কীভাবে হয়, যদি ধরুন আমার বাজারের সাথে সাথে ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ করে নর্মালি, তো বাজারের সাথে সাথে ওপেন ইন্টারেস্টটা ইনক্রিজ না করলে স্বাভাবিকভাবেই যেটা ওপেন ইন্টারেস্টটা পড়লো তো বাজার বাড়লো, তার মানে সেখানে শর্ট কভারিং র্যালি হলো। এই শর্ট কভারিং র্যালিগুলো খুব হায়ার সাইডে থাকে এবং খুব ভিগোরাস র্যালি হয়, আপনারা জানেন, আগেও আমরা এই নিয়ে আলোচনা করেছি। কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ একটা সিনারিও তৈরি করতে পারে না। যদি একেবারে সঙ্গে একবারে পিঠে যদি একটা সরাসরি একটা লং ক্রিয়েশনের র্যালি হয় বা একটা লং পজিশন তৈরি হয়, তখন আমরা বলি না এবার ঠিক আছে, বাজারে এবার পজিটিভ জায়গা আছে। তো সেটার সম্ভাবনা তৈরি হয়নি। তো এখন অটোমেটিক্যালি কি হয়েছে, এই যে দুটো র্যালি, এই দুটো র্যালিকে আমি একটা বলতে পারেন একটা কারেক্টিভ র্যালি তৈরি হয়েছে। মানে এটার মধ্যে যে খুব একটা বিরাট বড় এর মধ্যে একটা ইম্পালস আছে এবং এগিয়ে যাওয়ার র্যালি আছে তা কিন্তু নয়, এটা একটা কারেক্টিভ র্যালি তৈরি হয়েছে। অর্থাৎ পেছন দিকে কিছুটা অনেকটা পড়ে যাওয়ার পরে কিছুটা একটু বাউন্স করেছে। ইমিডিয়েটলি যেটা দরকার, আমি অনেকগুলো লেভেল আপনাদের কাছে আজকে দেবো, একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলে বাজার বুঝতে সুবিধা হবে। ইমিডিয়েটলি আমাদের 24,403 ওপরে চলতে হবে, প্রথম লেভেল আমার কাছে 24,403, এটা একটু খেয়াল রাখবেন। 24,403কে ক্রস করতে পারলে নেক্সট লেভেলটা আসছে 24,543, তারপরে আসছে 24,709 এবং তারপরে আসছে 25,112। এই কটা লেভেল কিন্তু সামনের দিনের একটু আটকে দেওয়ার লেভেল, ভোগানোর লেভেল, এই লেভেলগুলোকে ক্রস করতে কিন্তু হবে। এখন নিচের দিকে যদি নামে তাহলে মনে রাখবেন অবশ্যই 24,185 ওপর থাকতে হবে। 24,185 যদি ক্রস করে দেয় তাহলে 24,097, 23,975, 23,627, 23,176 এবং 22,925 অব্দি আমি বাজারকে দেখতে পাচ্ছি। সম্ভাবনা অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভাবনা কিন্তু নেগেটিভ, অর্থাৎ সম্ভাবনা কিন্তু এখান থেকে বিরাট আপসাইড বাউন্স এক্ষুনি বোঝা যাচ্ছে না, এক্ষুনি সম্ভাবনা ভীষণ কম। কারণ আমরা যেটা দিয়ে মূলত মাপি সেটা ভোলাটিলিটি স্কিউনেস, কিন্তু একেবারে 24,000, 750, 800 ওপরে উঠলে তারপরে কিন্তু মুভমেন্টের জন্য তৈরি হবে। তার আগে অবধি বাজার উপরে উঠলে অবশ্যই সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আসছে বা সেই জায়গা থেকে কিন্তু আবার নিচের দিকে নিয়ে আসার সম্ভাবনা তৈরি করবে। অর্থাৎ প্রতিটা র্যালিতে কিন্তু সেল হবে। নিচের দিকে নামলে পরে 24,000, যেটা আমি বললাম 24,097 বা 24,185 তলায় চললে নিচে দিকে, তখন কিন্তু দেখবেন একটা ভোলাটিলিটি ইনক্রিজ হচ্ছে এবং হিউজলি ইনক্রিজ হয়ে যাচ্ছে যখন নিচের দিকে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা কিন্তু বাজারের পক্ষে খুব দুর্বলতার লক্ষণ। সারাদিনের যদি এরকম ওঠানামাটাকে খেয়াল করেন তাহলে দেখবেন অনেকটাই কিন্তু এটা সম্পর্কে বুঝতে পারবেন। তাহলে নিফটি সম্পর্কে এক্ষুনি যদি বলেন, এক্ষুনি আমি কিন্তু খুব একটা বুলিশ আউটলুক রাখলাম না। নিচের দিকে নামার সম্ভাবনা, তা বলে কি বাজারের টোটাল স্ট্রাকচার এখান থেকে ধরুন 2000 পয়েন্টের আমি যদি কারেকশন এক্সপেক্ট করি তাহলে কি টোটাল স্ট্রাকচারটাই স্যার নেগেটিভ হয়ে গেল? না, একদমই না। স্ট্রাকচার ওয়াইজ কিন্তু পজিটিভ আছে। কখনোই আমি এটা বলছি না যে বাজার এখান থেকে একটা বিরাট বড় কারেকশন 20,000 পয়েন্টের মধ্যে হয়তো 10,000 পয়েন্টের কারেকশন বা 7,000 পয়েন্টের কারেকশন বা 5,000 পয়েন্ট, এক্ষুনি কিন্তু কোনো রকমভাবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। নিচের দিকের লেভেল অ্যাকুমুলেশন লেভেল থাকবে, ভালো ভালো স্টক সেই সমস্ত দামে যদি পাওয়া যায়, অনেকটা করে রিট্রেসমেন্ট বেশ কিছু স্টকে হয়েছে, সেই সমস্ত স্টক যদি ভালো স্টক, অনেক বেশি তার ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, টেকনিক্যালি স্ট্রং স্টক, তাদেরকে কিন্তু নিচের লেভেল থেকে অবশ্যই বাই করে নেওয়া যায়। পোর্টফোলিও তৈরির এরকম সময় কিন্তু বারবার আসে, অর্থাৎ নিচের দিকে পেলে পাওয়া যায়, আবার আপসাইডে উঠলে পরে সেখান থেকেও কিন্তু অনেকটা গেইন করে নিয়ে রাখা যায়। তো যারা এসআইপি করছেন তাদের কাছে তো কোনো প্রবলেম কিছু নেই, বাজারের নিচের দিকের লেভেলগুলোতে অ্যাকুমুলেশনের জন্য এবং সেখানে কিন্তু অ্যাকুমুলেশন করতে হবে। তাহলে বাজার সম্পর্কে আমি এক্ষুনি খুব একটা বুলিশ একটা ভাবনা দেখে দিলাম না। ব্যাংক নিফটি সম্পর্কে চলে আসি। ব্যাংক নিফটি কিন্তু একটা রেঞ্জ বানিয়ে ফেলেছে। আমি আগেও বোধহয় আপনাদের সঙ্গে কথা হয়েছে,
50,000 থেকে 52,000 এরকম একটা লেভেল কিন্তু ব্যাংক নিফটি রেডি করে ফেলেছে। অর্থাৎ আপসাইডে উঠলে মানে একটা যারা শর্ট স্ট্র্যাঙ্গেল বা শর্ট আয়রন কন্ট্রোল করেন বা বোঝেন তারা এই জায়গাটাকে কিন্তু কাজে লাগিয়ে বারবার কিন্তু প্রচুর প্রফিট করছেন। অর্থাৎ অপশন সেলারদের কাছে ব্যাংক নিফটিটা এখন অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে গেছে। নিফটির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কিন্তু অপশন সেলার, অর্থাৎ অপশন সেলার বলতে আমি বলছি যারা স্ট্র্যাটেজিক্যাল সেলার, তাদের জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছে ব্যাংক নিফটি, যে বোথ সাইডটা আমাদের চিনতে পারছি, দেখতে পাচ্ছি যে এইটুকু বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে কিন্তু মূলত থাকবে, এবং ব্যাংক নিফটির বিহেভিয়ারটাও কিন্তু সেই প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। তো ব্যাংক নিফটি নিয়ে আমার খুব একটা সমস্যা নেই। ব্যাংক নিফটিটা মোটামুটিভাবে আপসাইড মুভমেন্টের জন্য পয়েস থাকছে, নিচের দিকে আসলে বাইং হচ্ছে, উপর দিকে আসলে সেলিং হচ্ছে। ব্যাংক নিফটি নিয়ে কিন্তু নতুন করে কিছু ভাবনার নেই। নিফটিটাকে নিয়ে তাহলে আমি যে লেভেলগুলো বললাম সেই লেভেলগুলো অবশ্যই খেয়াল রাখবেন, দেখে কাজ করবেন। এবার আসি আমার পোর্টফোলিও। আমার পোর্টফোলিওতে আমি 3টে স্টক আমি নেব আমার জন্য। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোপরান, একটা ফার্মাসিউটিক্যাল স্টক, খুব ভালো জায়গা, আমার খুব ভালো লাগছে স্টকটাকে। 2 নম্বর হচ্ছে উইজম্যান, WEIZMANN, উইজম্যান। আর 3 নম্বর হচ্ছে মুথুট ফাইন্যান্স। আমি আমার এই 3টে স্টককে আগামী 2 সপ্তাহের জন্য পোর্টফোলিওতে নেব, দেখা যাক কি হয়। আর আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা প্রত্যেককে। আমরা সবাই মিলে এই স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে আমরা কিন্তু থাকি। আমাদের মধ্যে কোনো রকম বৈরিতা কিন্তু নেই, আমাদের মধ্যে কোনো রকম সমস্যা কিন্তু নেই। আমাদের যা সমস্যা আছে হয়তো অর্থনৈতিক সমস্যা আছে, ভাবনার সমস্যা কিন্তু আমাদের মধ্যে নেই। অর্থাৎ দেশ যখন জেতে, ওয়ার্ল্ড কাপে, অলিম্পিকে যখন নীরজ দৌড়ায় বা নীরজ যখন জ্যাভলিন থ্রো করে, আমরা প্রত্যেকেই কিন্তু একসাথে আশায় বুক বাঁধি এবার কোথায় সোনাটা হবে। তো আমরা সকলে কিন্তু একসাথেই আছি। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।